এ কি মা টুকি, তুই একা পড়াশোনা করছিস? রকি কোথায়? রকিকে দেখছি না যে। মা, আমি জানি না রকি কোথায় গেছে। আশেপাশে কোথাও হয়তো আছে মা। সে কি কথা? রকি আবার পড়াশোনা বাদ দিয়ে কোথায় গেছে? কয়েকদিন পর ওর পরীক্ষা শুরু হবে, সেদিকে কি ওর কোনো খেয়াল নেই? না, আমাকে গিয়ে দেখতে হবে রকি কোথায় গেছে। এরপর টুনি রকিকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন টুনির সঙ্গে সুখী পায়রার দেখা হয়ে যায়। কিরে টুনি, তুই কোথায় যাচ্ছিস? আর বলো না সুখী দিদি, ছেলেটা খুব দুষ্টু হয়েছে, কখন যে কোথায় যায় বুঝতেই পারি না। ও নিয়ে তুই ভাবিস না, দেখবি সময়ের সাথে সাথে তোর ছেলে রকিও ভালো হয়ে যাবে। ও এখনো অনেক ছোট তো, তাই একটু আধটু দুষ্টুমি করে বেড়ায়। তা বললে কি আর হবে সুখী দিদি? রকিকে এখন থেকে আদব কায়দা শেখাতে হবে, না হলে বড় হয়ে ভালো হবে কি করে? তা অবশ্য তুই মন্দ বলিসনি, ছোট বাচ্চাদের ছোট থেকেই সব নিয়ম কানুন শেখাতে হয়। তা এখন বুঝি রকি ঘরে নেই, এজন্য তুই রকিকে খুঁজতে বেরিয়েছিস? হ্যাঁ সুখী দিদি, তুমি ঠিক ভেবেছো, আমি রকিকেই খুঁজতে যাচ্ছি। তা তোমার মেয়ে পারুল কেমন আছে? পারুল তো বেশ ভালোই আছে। পারুল তো পড়াশোনার প্রতি খুবই মনোযোগী, ওকে পড়ার কথা বলতেই হয় না, আর আমার সব কথা শুনে চলে, কখনো আমার অবাধ্য হয় না। ও তাই? তাহলে তো বেশ ভালো। আচ্ছা ঠিক আছে সুখী দিদি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, রকিকে খুঁজতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে রে টুনি, তুই রকিকে খুঁজতে যা, আমাকে বাড়ি ফিরতে হবে। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়, আর টুনিও রকিকে খুঁজতে থাকে। রকি, বাবা রকি, তুই কোথায়? এই রে, মা আমাকে খুঁজতে এসেছে। আর বল খেলা যাবে না, মা দেখলে অনেক বকবে। আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। কনক, চল আজ আমরা বাড়িতে ফিরে যাই, কালকে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, চল। এরপর রকি ও কনক বাড়িতে চলে যায়, আর টুনি রকিকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে রকি টুকিকে বলতে থাকে, একি দিদি, তুই এখনো পড়া পড়ছিস? স্কুলে যাবি না? হ্যাঁ রকি, আমি স্কুলে যাব। আমার আর একটুখানি পড়া বাকি আছে তো, পড়াটুকু শেষ করে স্কুলে যেতে হবে, না হলে ম্যাম অনেক বকবে। আর পরের সপ্তাহ থেকে তো আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তা তোর পড়া হয়েছে? হ্যাঁ দিদি, আমার পড়া হয়েছে, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল আমরা স্কুলে যাই। দিদিকে তো বললাম আমার পড়া হয়েছে, কিন্তু আমার তো কোনো পড়াই হয়নি। দিদিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। দিদি তো দিদির ক্লাসে থাকবে, ও বুঝতেই পারবে না যে আমার পড়া হয়েছে কিনা। আমি তো স্কুলে গিয়েই বন্ধুদের সাথে খেলা করব। আমার খেলা করতে বেশ ভালো লাগে, আর পড়া পড়তে ইচ্ছেই করে না। এরপর টুকি ও রকি স্কুলে যায়, আর রকি স্কুলে গিয়ে পড়াশোনা না করে সারাদিন খেলাধুলা করে। আর স্কুল শেষ হলে বাড়িতে ফিরে আসে, আর স্কুল থেকে এসে রকি বাড়ির বাইরে যেতে ধরে। এ কি রকি, তুই কোথায় যাচ্ছিস? ইয়ে মানে, মা আমি একটু খেলা করতে যাচ্ছি। বাবা রকি, তুই এখন বড় হচ্ছিস, খেলাধুলার পাশাপাশি তোকে ভালোভাবে পড়াশোনাও করতে হবে। হ্যাঁ মা, আমি কাল থেকে একদম ভালো করে পড়াশোনা করব। আজ একটু খেলা করতে যাই, যাই না মা? বাবা রকি, আজকের কাজ কখনো কালকের জন্য ফেলে রাখা উচিত নয়। দেখছিস না তোর দিদি সময়ের কাজ সময়ে করে। হ্যাঁ বাবা, আমিও কাল থেকে এমনটাই করব। এখন একটু খেলতে চাই। এ কথা বলে রকি সেখান থেকে চলে যায়। আর রকি দিন দিন এমনই বেপরোয়া হয়ে যাচ্ছিল। আর দেখতে দেখতে টুকি ও রকির পরীক্ষার দিনও এগিয়ে আসতে থাকে। রকি, আমাদের পরীক্ষার আর দুদিন বাকি আছে। ভালোভাবে পড়াশোনা কর, নয়তো পরীক্ষায় ফেল করবি। একদম পড়াশোনা ফাঁকি দিস না। দিদি, পরীক্ষা হতে আরো দুদিন বাকি আছে, আমি সব পড়ে ফেলবো। তুই কোনো চিন্তা করিস না দিদি, এখন আমি খেলতে যাচ্ছি। না খেললে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। এরপর রকি খেলা করতে পারুলের কাছে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় পারুল বই নিয়ে পড়াশোনা করছে। একি পারুল, তুইও পড়া পড়ছিস?
আমি তো তোর সাথে খেলা করতে আসলাম। চল আমরা খেলা করতে মাঠে যাই। তুই সব কি বলছিস রকি? দুদিন বাদে আমাদের পরীক্ষা আর তুই পড়াশোনা না করে খেলতে এসেছিস? আমি তোর সাথে খেলতে পারবো না, আমার অনেক পড়া বাকি আছে বাবা। হ্যাঁ রকি, পারুল তোর সাথে খেলা করতে পারবে না। তুই বরং বাড়িতে চলে যা আর গিয়ে পড়তে বস। সুখীর মুখে এমন কথা শুনে রকি আর কিছু না বলে কনকের কাছে যায়, কিন্তু কনকও রকিকে ফিরিয়ে দেয়। তখন রকি তার অন্য বন্ধুদের সাথে খেলা করতে থাকে, আর কিছুক্ষণ পর আকাশে কালো মেঘে ছেয়ে যায়। একে আকাশে তো কালো মেঘে ছেয়ে গেছে, একটু পরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। রকি তো একটা পড়াও পড়েনি, ও পরীক্ষা দিবে কি করে? আমি তো কিছু বুঝতেই পারছি না। কি হয়েছে টুকিমা? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? মা দেখো না, রকি পড়া বাদ দিয়ে খেলা করছে, আর আকাশেও তো মেঘ করেছে, একটু বাদে বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে তো বিদ্যুৎ চলে যাবে, তাহলে রকি পড়া পড়বে কি করে? দাঁড়া, আমি রকিকে ডেকে নিয়ে আসছি। বাবা রকি, অনেকক্ষণ থেকে তো খেলা করছিস, এবার ঘরে আয় বাবা, এসে পড়তে বস। মা এখন তো কেবল দুপুর হয়েছে মাত্র, আমি আরেকটু খেলা করি, আমি রাতে পড়তে বসবো, তুমি কোনো চিন্তা করো না। আকাশের পরিস্থিতি ভালো না, রাতে বিদ্যুৎ নাও থাকতে পারে, তাই তুই এক্ষুনি গিয়ে পড়তে বস। মা রাতে বিদ্যুৎ যাবে না, আর রাতে বৃষ্টির পরে পড়ার মজাই আলাদা। এখন আমি কি একটু খেলা করি, তুমি ঘরে ফিরে যাও। এভাবে দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে বিদ্যুৎও চলে যায়। তা দেখে রকি অনেক কাঁদতে থাকে। কালকে আমার পরীক্ষা, আমি একটুও পড়া পড়িনি, এখন তো বিদ্যুৎ চলে গেছে, এখন আমি পড়া পড়বো কি করে? আমি তো তোকে আগে বলেছিলাম পড়াশোনাটা আগে সেরে নে, তুই তো আমার কোনো কথাই শুনিসনি। হ্যাঁ রকি, তোর মা আর আমিও তোকে আগে থেকে সাবধান করেছিলাম, তুই তো কারো কথায় পাত্তাই দিসনি, এখন বসে বসে কান্না কর। সরি বাবা, এখন আমি কি করব? আমি তো একটা পড়াও শেষ করিনি, আগে সব পড়া পড়লে অনেক ভালো হতো। রকি তার ভুল বুঝতে পেরে অনেক কাঁদতে থাকে। এখন কেঁদে আর কোনো লাভ নেই, এখন বুঝতে পেরেছিস? সবাই কেন তোকে সবসময় বোঝাতো? এখন কান্না থামা আর আমার সাথে চল, আমি সবকিছু ভালো করে পড়ে নিয়েছি। আমি তোকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিব আর মুখস্থও করে দিব। হ্যাঁ রকি, তুই টুকির কাছে গিয়ে সবটা বুঝিয়ে নে, এখন আর কান্নাকাটি করে সময় নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে মা, আমি দিদির সাথে গিয়ে সবটা বুঝিয়ে নিচ্ছি। এরপর টুকি রকিকে সব পড়া ভালো করে বুঝিয়ে দেয়। আর পরের দিন সকালে দুজনে খুশি মনে পরীক্ষা দিতে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে যারা করে সময়ের সম্মান তারাই পরবর্তীকালে হয় মহান। প্রবল বর্ষায় টুনি আর টোনা একটা ভালো মজবুত গান শুরু করে। তারপর তারা দেখতে পায় নদীর ধারে একটি আম গাছ। এরপর তারা উড়ে গিয়ে ওই আম গাছের ডালে গিয়ে বসে পড়ে। টোনা, এই গাছটা অনেক সুন্দর, চলো আমরা দুজনে গাছের ডালে বাসা বানিয়ে থাকি। টুনি, একদম ঠিক বলেছো তুমি, ঝড় থামলেই আমরা এই গাছের ডালে বাসা বানানোর কাজ শুরু করে দিব। এরপর সারা রাত ধরে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়। টোনা আর টুনি কোনো রকমে গাছের ডালে বসেই সেই রাত পার করে দেয়। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই টোনা আর টুনি জঙ্গলে যায় কাঠখড়ির সন্ধানে। টোনা, এই গাছটা কাটো, এর ডালপালা শুকনো আর মজবুত, এই কাঠখড়ি দিয়ে বাড়ি বানালে বাড়ি মজবুত হবে। টুনির কথা মতো টোনা সেই গাছটা কেটে ফেলে, আর তারা দুজনে সেই সব কাঠখড়ি জলাশয়ের পাশে নিয়ে আসে আর আম গাছে তা দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে। টোনা আর টুনি রাত দিন পরিশ্রম করে অবশেষে তাদের বাড়ি তৈরি করে ফেলে। টোনা, আমাদের বাড়িটা দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে,
আমার তো এখন অনেক খুশি লাগছে। বর্ষার মৌসুমে আমাদের আর কষ্ট করতে হবে না টোনা। আমি নিশ্চিন্তে এই বাড়িতে ডিম দিতে পারবো, আর ডিমে তা দিয়ে বাচ্চাও ফোটাতে পারবো। একদম ঠিক বলেছে টুনি। টোনা আর টুনি যেই নদীর পাড়ের কাছে বাসা বানিয়েছিল, ওই নদীর তলদেশেই বাস করত এক মৎস্য কুমারী। নদীর ওপরে টোনা টুনির বাসা থাকার কারণে খড়কুটো আর তাদের পটিতে নদীর তলদেশ অপরিষ্কার হয়ে যেত। ছি ছি, হে এত নোংরা আমার রাজ্য! এত নোংরা কে করলো? চারপাশে শুকনো পাতা খড়কুটো দিয়ে ভর্তি, আবার তো দেখছি পটিও করেছে। ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে তো। এরপর মৎস্যকুমারী জলের ওপরে উঠে আসে আর দেখতে পায় নদীর ওপরের আম গাছে দুটো পাখি বাসা বানিয়েছে। কে তোমরা? তোমাদের সাহস কি করে হলো আমার আম গাছে বাসা বানানোর? আমি টোনা, আর ও আমার স্ত্রী টুনি। আসলে ঝড়ে আমাদের আগের বাড়িটা ভেঙে গেছে তো, আর এই গাছের ডাল অনেক মজবুত, তাই আমরা এখানে বাসা বানিয়েছি। আমরা জানতাম না এই গাছটা তোমার। তোমরা আমার রাজ্য অপরিষ্কার করেছো। পুরো রাজ্য জুড়ে তোমরা পটি শুকনো পাতা খড়ি দিয়ে ভর্তি করেছো, তাই তোমরা এখানে থাকতে পারবে না। যদি তোমাদের ভালো চাও তবে এখান থেকে চলে যাও। মৎস্যকুমারী, আমার ডিম দিবার সময় হয়ে গেছে, তাই তুমি আমাদের আর কিছুদিন সময় দাও। আমার বাচ্চা হলেই আমরা এখান থেকে চলে যাব। মৎস্যকুমারী আর কিছু না বলে জলে ডুব দেয়, আর টোনা টুনি তাদের ঘরে প্রবেশ করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনিও তার ঘরে দুটো ডিম দেয়। দেখো টোনা, আমার ডিম দুটো কত সুন্দর হয়েছে। এবার এই ডিম থেকে আমাদের ছানারা বের হবে, আর আমাকে মা বলে ডাকবে। আমার যে কি আনন্দ হচ্ছে টোনা। এবার তুমি ডিমে তা দাও, আমি জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসি। এরপর টোনা জঙ্গলে ফল খুঁজতে চলে যায়, আর টুনি ডিমে তা দিতে থাকে। টোনা সে কখন খাবার আনতে গেছে, এখনো আসার নামটি নেই। যাই একটু এগিয়ে দেখি তো। এই বলে টুনি ডিম রেখে সেখান থেকে চলে যায়। ওই পথেই একটা ঈগল উড়ে যাচ্ছিল। সে টুনির ডিম দেখে আম গাছে বসে বলে, কত সুন্দর দুটো ডিম, ডিম দুটো খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। এরপর ঈগল ডিম দুটো খেয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে খাবার নিয়ে টোনা টুনি বাসায় এসে অবাক হয়ে যায়, কারণ তাদের ডিমের খোসা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমার ডিম! কে করলো আমার ডিমের এই অবস্থা? কে আমার এত বড় সর্বনাশ করলো? টুনি তার ডিমের জন্য অনেক কান্না করছিল। টোনা কিছুতেই টুনিকে শান্ত করতে পারছিল না। তারপর তারা যখন ঘরের বাহিরে আসে, তখন তারা দেখতে পায় জলপরি ঘাটে বসে পাকা আম খাচ্ছে। টুনি, আমার মনে হয় এই মৎস্যকুমারী আমাদের ডিম খেয়েছে। তুমি একদম ঠিক বলেছো টোনা, এই মৎস্যকুমারী আমার ডিম খেয়েছে। সে কেন আমার সাথে এমনটা করলো? তাকে এটা বলতেই হবে, বলতেই হবে। এরপর টুনি মৎস্যকুমারীর সামনে যায় আর তাকে বলে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুমি কেন আমার ডিমগুলো খেয়ে ফেললে? বলো। কিসের ডিম? কিসব বলছো? আমি কোনো ডিম খাইনি। মিথ্যে বলো না মৎস্যকুমারী, আমি জানি এটা তোমারই কাজ, তুমি এই কাজ করেছো। কিসব মিথ্যে বলছে পাখি? এই ছোট পাখি, যা তো এখান থেকে। আমি এখন আম খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? বিরক্ত করিস না। টুনি, চলে এসো, ওকে বলে কোনো লাভ নেই, ও আমাদের কষ্ট কিছুতেই বুঝবে না। টুনি, এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি আবারও দুটো ডিম দেয় আর ডিমে তা দিতে শুরু করে। এবার আমি ডিম রেখে আর কোথাও যাব না। আমার ডিমের আমি কোনো ক্ষতি হতে দিব না। টুনি রাত দিন ডিমে তা দিতে থাকে। দেখতে দেখতে টুনির ডিম ফুটে ছানা বেরিয়ে আসে। টোনা দেখো, আমাদের সন্তান কি মিষ্টি দেখতে হয়েছে। আমরা আমাদের সন্তানকে ওই মৎস্যকুমারীর হাত থেকে রক্ষা করব টোনা। এদিকে টোনা টুনির ছানার উপর ওই দুষ্ট ঈগলের নজর পড়ে যায়। ওই টোনাটুনি ছানা দুটো কি সুন্দর হয়েছে। এবার ওই ছানা দুটোকে খেয়ে আমি আমার খিদে মেটাবো। কতদিন কচি পাখি খাই না। ঈগল বাচ্চা দুটো খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছিল। সে সব সময় টোনা টুনির বাসার দিকে নজর রাখতো। একদিন টুনি, একা একা খাবার আনতে বড্ড কষ্ট হয় আমার।
পাশের এক কৃষকের জমিতে অনেক পরিত্যক্ত ভুট্টা রয়েছে। যদি তুমি যাও তবে খাবার আনতে সুবিধা হবে। ঠিক আছে টোনা, চলো তবে খাবার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। টোনা টুনি বাড়ি থেকে চলে যেতেই সেই দুষ্ট ঈগল সেখানে আসে। এবার আমি এই কচি পাখির মাংস খাবো। বাঁচাও বাঁচাও বাঁচাও। হে কি, এই ঈগল তো দেখছি টুনির ছানাদের খেয়ে ফেলবে। আমাকে এক্ষুনি কিছু করতে হবে। এরপর মৎস্যকুমারী জাদু করে তরবারি প্রকট করে আর তা ঈগলের দিকে ছুঁড়ে মারে। ঈগল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুনির ছানা দুটো ভীষণ ভয় পেয়ে যায়। তাই দেখি মৎস্যকুমারী জলের উপরে উঠে এসে গাছ থেকে ছানা দুটো পেড়ে আনে আর মাতৃ স্নেহে আদর করতে থাকে। এমন সময় সেখানে টুনি আর টোনা চলে আসে। হে কি, ওই মৎস্যকুমারী আমার ছানাদের খেতে এসেছে। তবে রে, দেখাচ্ছি মজা। এই বলে টুনি রেগে ঘর থেকে একটা তরবারি নিয়ে আসে আর সেই তরবারি দিয়ে এক কোপে মৎস্যকুমারীর লেজ কেটে দেয়। মৎস্যকুমারী ছটফট করতে করতে জ্ঞান শূন্য হয়ে পড়ে। এটা তুমি কি করলে মা? মৎস্যকুমারী আমাদের জীবন বাঁচিয়েছে। এরপর টুকি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে টুনি কান্নায় ভেঙে পড়ে। এটা আমি কি করে ফেললাম? এটা আমি কি করে ফেললাম? এরপর টুনি হাত জোর করে প্রকৃতি মাতাকে ডাকতে থাকে। টুনির ডাকে প্রকৃতি মাতা সাড়া দেয়। প্রকৃতি মাতা, আপনি এসেছেন। মাতা, আমি যে মৎস্যকুমারীর লেজ কেটে দিয়েছি, মৎস্যকুমারীর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি কিছু একটা করুন প্রকৃতি মাতা, কিছু একটা করুন। কাঁদিস না, শোন, এখান থেকে 100 ক্রোশ দূরে নীল নদী পেরোলেই বড় একটা মাঠ দেখতে পাবি। ওই মাঠের দক্ষিণ কোণে একটা পেঁপে গাছ আছে। ওই পেঁপে গাছে রয়েছে মায়াবী জাদুই গোলাপি কেক। যদি তুই ওই কেক 2 প্রহরের মধ্যেই মৎস্যকুমারীকে খাওয়াতে পারিস, তবে মৎস্যকুমারী সুস্থ হবে। এই বলে প্রকৃতি মাতা অদৃশ্য হয়ে যায় আর টুনিও আর দেরি না করে রওনা হয়ে পড়ে গোলাপি কেক আনতে। এই তো সেই পেঁপে গাছ। পেঁপে গাছে কি সুন্দর গোলাপি কেক ধরেছে। কেকটা নিয়ে তাড়াতাড়ি মৎস্যকুমারীর কাছে যেতে হবে। টুনি গোলাপি কেক মৎস্যকুমারীকে খাওয়াতেই মৎস্যকুমারীর লেজ ঠিক হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে আসে। আমাকে তুমি ক্ষমা করে দাও মৎস্যকুমারী, আমি না জেনে তোমায় ভুল বুঝেছিলাম। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার আমায় আমার রাজ্যে ফিরতে হবে। মৎস্যকুমারী তার প্রাসাদে ফিরে যায় আর টোনা টুনি তার ছানাদের নিয়ে ঘরে চলে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।